এক্সচেঞ্জ রেট, তাহলে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর 5-3 এর মানি এক্সচেঞ্জের ভিতরে 5 ধরনের অঙ্ক আমাদের আছে। তো এখন এক্সচেঞ্জ রেট একটা দেখাবো যেটা বোর্ডে আসছে, তার পারচেজ, সেল আর মিক্সড এগুলো সব একই রকম, অল্প একটু সময় লাগবে, খেয়াল করেন। দেখেন একটা অঙ্ক আসছিল 2 নম্বর প্রবলেমে যেটা দেওয়া হয়েছে 16 সালে আসছিল অঙ্কটা। এখন মনে কেউ জয়েন করতে যাচ্ছে। সাপোজ দ্য ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট ইন ইউএস ডলার, 1 US ডলার এই যে বলছে 1 ব্রিটিশ পাউন্ড ইকুয়াল 1.70 US ডলার। 1 ব্রিটিশ পাউন্ড দিলে US ডলার পাওয়া যায় 1.7, 1.5 টাকারও বেশি পাওয়া যায়। এখানে ব্রিটিশের মুদ্রার মান বেশি ইউএস এর তুলনায়। আর 1 কানাডিয়ান ডলার ইকুয়াল 0.80 US ডলার। তাহলে কানাডিয়ান ডলার একটা দিলে ইউএস ডলার পাওয়া যায় 0.80 পয়সা, তুলনামূলক ইউএস ডলারের দাম বেশি। এটা ছিল প্রথমে রেট। এখন ডাইরেক্ট ছিল, ইনডাইরেক্ট দেখাতে হবে। হোয়াট আর দ্য ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড কানাডিয়ান ডলার। তো ইনডাইরেক্ট রেটের সূত্র তো আমরা শিখেছি 1 ডিভাইডেড বাই ডাইরেক্ট রেট। তো ডাইরেক্ট রেট যেটা দেওয়া রয়েছে এটা ভাগ করতে হবে 1-কে। 1 ডিভাইড বাই ডাইরেক্ট রেট, ব্রিটিশ পাউন্ড 1.7 দিয়ে ভাগ করলে 0.588 ফর 1 US ডলার। 1 US ডলার সমান পাবে ব্রিটিশ পাউন্ড মাত্র 0.588। আর কানাডিয়ান ডলার 1 ডিভাইড বাই 0.8 দিয়ে ভাগ করলে 1.25 ফর 1 US ডলার। স্যার ডিইআর মানেটা কি? এটা হলো ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট, ডিইআর, ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট। এই যে ইনডাইরেক্টের জন্য ডাইরেক্ট এক্সচেঞ্জ রেটটা প্রশ্ন দেওয়া রয়েছে। এটা 2 নম্বর প্রশ্ন, হাউ মেনি পাউন্ড, কত পাউন্ড, ব্রিটিশ পাউন্ড কত দিতে হবে, মাস্ট বি এ ব্রিটিশ কোম্পানি পে টু পারচেস গুডস কস্টিং 4000 US ডলার। এই ইউএস কোম্পানির কাছ থেকে 4000 US ডলারে মাল কিনেছে ব্রিটিশ কোম্পানি। আর ব্রিটিশ কোম্পানি তো আর US ডলার দেবে না, ওরা ব্রিটিশ পাউন্ড দেবে। তো কত পাউন্ড দেবে, ব্রিটিশ পাউন্ডের তো দাম বেশি। তখন এই যে 4000 US ডলারের সাথে 0.588 গুণ করলেও হবে, অথবা 1.70 দিয়ে 4000কে ভাগ করলেও একই উত্তর আসবে। তো আমি এখানে ভাগটা দেখাইছি, 4000কে 1.70 দিয়ে ভাগ করেছি, 2352.94 ব্রিটিশ পাউন্ড দিলে 4000 US ডলার পরিশোধ হবে। 2 নম্বর, হাউ মেনি US ডলার, কত US ডলার দিতে হবে, মাস্ট বি পেইড ফর এ পারচেস কস্টিং টাকা 3000 কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলারের তুলনায় তো US ডলারের একটু দাম বেশি। তো 3000 কানাডিয়ান ডলার পরিশোধ করতে গেলে US ডলার বেশি লাগবে না। এই 3000-এর সাথে এই 0.8 গুণ করব, 3-8-24, তাহলে 2400 US ডলার দিলে পরিশোধ হবে। অথবা 3000-কে 1.25 দিয়ে ভাগ করব, তা উত্তর একই আসবে। যে কোনো একটা করলেই চলে আসবে। গুণ করলে তো 94 পয়সা আর দেখায় না। তাই আর থিওরি কোন কোন অধ্যায়গুলো পড়বো স্যার? প্রথম 3টে পড়েন, আর শেষে 2টা, শেষে একটা পড়লে হয়। তাহলে এক্সচেঞ্জ রেট সবগুলো কিন্তু একই রকমের। এখানে 1 নম্বর ফরম্যাটে যতগুলো আছে সব একই এক্সচেঞ্জ রেট। 10 নম্বর অঙ্কটা আছেন, সাপোজ এ ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট, ওই যে 1 ব্রিটিশ পাউন্ড সমান 1.70, 1 কানাডিয়ান ডলার সমান 0.80, সেম প্রশ্ন কিন্তু। হোয়াট আর দ্য ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট, তাহলে 1 ডিভাইড বাই ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট ভাগ করলে আসলে 0.5888, এটা 1.25। অ্যান্সারটাও একই, ফিগারও একই ছিল, 16 সাল আর 14 সাল। 21 সালে আসছে এটা।
যাক, তাহলে এরকম 4 মার্কের অঙ্ক দিয়ে এক্সচেঞ্জ রেট দেয়, আশা করা যাচ্ছে পারবে, তাই না? স্যার এবার আসেন পার্সেস সংক্রান্ত। হ্যারিস ইনকর্পোরেশন পার্সেস from a Japanese company on June 1st 2014 for a US dollar equivalent to value of 8,400 US dollar to be paid। আচ্ছা, US ডলার 8,400 দিয়ে ক্রয় করেছে জাপানি কোম্পানির থেকে, কিন্তু তো জুলাই মাসের 20 তারিখ এটা পরিশোধ করবে। কিনেছে জুন মাসের 1 তারিখ, তো 1 মাস 20 দিন পরে পরিশোধ করবে, তখন তো এক্সচেঞ্জ রেট পরিবর্তন হবে। দ্য এক্সচেঞ্জ রেট ওয়ার অ্যাজ ফলো। যেমন জুন মাসের 1 তারিখে যখন কিনেছিলাম তখন জাপানি মুদ্রা ইয়েন 0.0075 ছিল, 1 ইয়েন সমান US ডলার 0.0075। 1 মাস 20 দিন পরে যখন পরিশোধ করব তখন দেখলাম রেট 1 ইয়েন সমান 0.0080। তার মানে এখানে US ডলারের দাম কমে আসছে, ইয়েনের দাম বেড়ে গেছে, জাপানি মুদ্রার দাম বেড়ে গেছে। এখন আমরা তো জাপান থেকে কিনেছিলাম, তো লোকাল কারেন্সি যদি পরিশোধ করতে হয় জাপানি মুদ্রা কিনে তাই পরিশোধ করে দিতে হবে। আর হোম কারেন্সি যদি হয় তাহলে আমাদের এই US ডলার যে 8,400 দিয়ে কিনেছি ওই 8,400 দিয়ে আসলেই হবে। কিন্তু আমাদের বলছে যে না, প্রিপেয়ার দ্য এন্ট্রিজ টু রেকর্ড ফর দ্য ডেট অফ দ্য ট্রানজ্যাকশন, দুইটা ডেটে ট্রানজ্যাকশনগুলো জাবেদা করতে হবে, অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন দ্য লোকাল কারেন্সি ইউনিট, লোকাল কারেন্সিতে পরিশোধ করতে হবে। তার মানে ওই জাপান থেকে কিনে হয়েছে না, জাপানি মুদ্রাই কিনে দিয়ে আসতে হবে ওদের। প্রথমে জাবেদা করলাম জুন মাসের 1 তারিখে পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 8,400 ডলার, আমাদের হোম কারেন্সি US ডলার, তাই আমরা US ডলারে লিখে রাখছি। কিন্তু যখন আমরা পরিশোধ করব তখন তো আবার ওই ইয়েন কিনে দিতে হবে, এই জন্য ব্যাখ্যায় আমরা ইয়েনটা দেখবো যে কত ইয়েনের মাল কিনেছি। তো 8,400 ডলার ভাঙালে ইয়েন আসে 11,20,000 ইয়েন। ইয়েন এটা আমরা কিনেছি, পরিশোধ করে দেবো যখন, তখন এইটাই কিনে আবার পরিশোধ করে দিয়ে আসতে হবে। তো জুলাই মাসের ফার্স্টে যখন আমরা যাচ্ছি, জুলাই মাসের 20 তারিখে, তখন তো মুদ্রার মান কমে গেছে, US ডলার, ইয়েনের দাম তো বেড়ে গেছে, তো আমাদের তো লস হয়ে যাবে। তাই ফরেন কারেন্সি লস ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট কি পরিমাণ লস হচ্ছে, এই যে 0.0080 থেকে 0.0075 বাদ দিলে এর সাথে 11,20,000 ইয়েন গুণ করলে আমাদের ডলারে আসে 560 টাকা, অর্থাৎ 560 ডলার লস হয়ে গেছে। 560 ডলার ওই সাথে বেশি দিতে হবে। তো 8,400 আর 560, 8,960 টাকা। এটা অ্যাকাউন্ট পেবল ডেবিট, ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট, ফরেন কারেন্সি কিনে পরিশোধ করে দিয়ে আসতে হলো, লস হয়ে গেছে। এটা ছিল স্যার এখানে 11,20,000 টাকা কোথায় পেয়েছেন? এই যে ভাগ করতে হবে 8,400 ভাগ 0.0075 ক্রয় করার সময় এত 1 নম্বর যাবে, তাই ব্যাখ্যা লেখা আছে। তাহলে মানি এক্সচেঞ্জ, এই যে এক্সচেঞ্জ রেট, এগুলো মোটামুটি পারা যাবে নাকি? ক্রয় করে, ক্রয় আর বিক্রয় একই, বিক্রয় করলে যেমন অ্যাকাউন্ট ইস্যু লিখতে হয়, ক্রয় করলে অ্যাকাউন্ট পেবে লিখতে হয়, এইভাবে। 560 ডলার তো ব্যাখ্যা লেখেন নাই মনে হয়। কোনটা? 560 ডলার যেখানে দেখাইছেন সেখানে ফরেন কারেন্সি লসের মানে ব্যাখ্যা লেখেন নাই আর কি, টু রেকর্ড লেখা হয় নাই মনে হয়। ও, টু রেকর্ড না লিখলে হবে, সমস্যা নেই, লিখতে হবে না লিখলে হয়।
তাহলে ফরেন এক্সচেঞ্জের শেষ এইগুলোই দেখেন, এগুলো বাইরের থেকে নিয়ে আসা। একটা অঙ্ক আসছিল 15 সালে, তো পারচেস করা হয়েছিল, পারচেসের জন্য আমরা জাবেদা করেছি, আবার সেল করা হয়েছিল, সেলসের জন্য জাবেদা দেওয়া হয়েছে। 4 নম্বর ফরম্যাটে 15 সালে আসছিল এমবিএ। তো পারচেস করলে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটা হোম কারেন্সিতে পরিশোধ করতে বলা হয়েছিল। অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, কোনো লাভ লসের কোনো ঝামেলা নেই। কিন্তু আরেকটা বলছে লোকাল কারেন্সিতে দাও, তাহলে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ইয়েন তৈরি করে রাখলাম। কত ইয়েন? 10 লক্ষ। এবার লস হয়েছে $500। এই লস সহ আমরা 7,500 পেইড করে দিলাম। তাহলে একটা হচ্ছে লোকাল কারেন্সিতে পরিশোধ করলে তখন লাভ লস দেখতে হয়, আর হোম কারেন্সিতে পরিশোধ করলে লাভ লসের কোনো ঝামেলা নেই। এবার বিক্রি করার সময় অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট, এটা আমাদের হোম কারেন্সিতে আদায় হবে। তো ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট হোম কারেন্সিতে পেয়ে গেলাম। কিন্তু যদি আমরা ফরেন কারেন্সি লোকাল কারেন্সিতে পরিশোধ করি, আদায় করি, তখন অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট $9,000, কিন্তু সৌদি আরবিয়ান রিয়াল পয়েন্ট বি দিয়ে ভাগ করলে 45,000 রিয়াল। যখন আমরা আদায় করতে যাব তখন রিয়ালের দাম বেড়ে গেছে, যে দেশে বিক্রি করেছি ওই দেশের মুদ্রার মান বেড়ে গেছে, মানে লাভ হয়েছে। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট ফরেন কারেন্সি গেইন ক্রেডিট, লাভ হয়েছে আমাদের। এখন আমরা আদায় করব ফরেন কারেন্সি ইউনিট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। মাল বিক্রি করলাম $9,000, আদায় করলাম $11,250। ব্যাস, ওকে, এই তো লাভ। তাহলে একসাথে ক্রয় এবং বিক্রয় থাকলে 4 নম্বর ফরম্যাটের নিয়ম এগুলো, যে ক্রয় বিক্রয় একসাথে থাকতে পারে, যেটা আসছিল এই অঙ্কটা 15 সালে, আর ফোর্থ ইয়ারে আসছে 16 সালে, কিন্তু এমবিএতে আসছে 15 সালে। এই 4 পর্যন্তই শুধু। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।